আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আইআর স্টাডি কর্নার বাংলায়। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কিছুদিন আলোচনা করছিলাম। প্রথম ভিডিওতে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে ভূ-রাজনৈতিকগত গুরুত্ব সেটা সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা ইউরোপীয় ইউনিয়ন এই কনসেপ্টটাকে অর্থাৎ এই ইনস্টিটিউশনসটাকে ব্যাখ্যা আকারে আপনাদের সামনে তুলে ধরেছি, বিশেষ করে এর ইউরোপীয় ইউনিয়ন যে গোলস এবং অবজেক্টিভস নিয়ে তৈরি হয়েছে এবং এর পিছনে যে হিস্টোরিক্যাল যে ইভলিউশন প্রসেসটা বা ব্যাকগ্রাউন্ডটা সেটাও আপনাদের সামনে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব মূলত ক্রিটিক্যাল দিক থেকে, ক্রিটিক্যালি যে ইউরোপের বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে ভূরাজনৈতিক গুরুত্ব এবং এই গুরুত্বটা তারা কীভাবে কাজে লাগাচ্ছে, কোন কোন উপায়ে, কোন কোন বিষয়ে এবং কী কী ইনিশিয়েটিভগুলো তারা বর্তমান পর্যায়ে নিচ্ছে তাদের যে এই যে ইম্পর্টেন্সটা কাজে লাগানোর জন্য। তো আজকে আমরা মূলত জিওপলিটিক্যাল গুরুত্বের যে একটা অংশ, অর্থাৎ তার যে পলিটিক্যাল এন্টিটি হিসেবে বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্সের জায়গা করে নেওয়া বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে তার যে প্রভাব খাটানোর যে ক্যাপাসিটি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে সুপার পাওয়ার হিসাবে ইউরোপের যে উত্থান, তার পিছনে সম্ভাবনা কতটুকু, বা এই উত্থানের ক্ষেত্রে তাদের অন্য অন্য যে সুপার পাওয়ার বর্তমানে রয়েছে, বিশেষ করে চায়না বলতে পারি, বা আমরা আমেরিকার কথা বলতে পারি বা রাশিয়ার কথা বলতে পারি, তাদের থেকে ইউরোপ অ্যাজ এ কন্টিনেন্ট, ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ অ্যান অ্যাক্টর, হ্যাঁ, এত বড় একটা রিজন নিয়ে তার নেচারটা কীরকম সেটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তো আপনারা যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে অবশ্যই ক্লিক দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুবই সহজে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ এ অ্যাক্টর। তো ইউরোপিয়ান ইউনিয়নের সুপার পাওয়ার হয়ে ওঠা বা একটা অ্যাক্টর হিসেবে যে গ্লোবাল যে সিনারিও, তো সেখানে তার যে উপস্থিতি, সেই উপস্থিতিতে জানান দেওয়ার ক্ষেত্রে তার যে নেচারটা, অর্থাৎ তার যে প্রকৃতিটা, বর্তমানে ইউএসের ক্ষেত্রে দেখি সেখানে সে মিলিটারি পাওয়ার ইউজের মাধ্যমে সে তাকে যে ইউনিল্যাটারালি সুপার পাওয়ার হিসেবে তার হেজমনিক পাওয়ারটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করে আসছে। বা চায়নার কথা বলতে পারে যে বর্তমানে মিলিটারিলিও সে কিন্তু তার যে ট্রেড আছে সে ট্রেডের বাদে, অর্থাৎ ইকোনমিক যে একটা তার স্ট্রং পজিশন আছে সেখান থেকে কিন্তু সে মিলিটারি পজিশনও কিন্তু যাওয়ার চেষ্টা করছে। তো এই যে একটা প্রসেস, এই যে নেচার এই সুপার পাওয়ারগুলোর, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ইউরোপ অ্যাজ অ্যান ইমার্জিং সুপার পাওয়ার, তার যে নেচারটা বেড়ে ওঠার, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাই যে সে কিছু কিছু স্পেসিফিক এরিয়াতে ইউরোপ তার যে প্রাধান্য বা একজন গ্লোবাল অ্যাক্টর হিসেবে তার যে রোল সেগুলো প্লে করতে চায়। বিশেষ করে আমরা যদি দেখি যে সেই স্পেসিফিক যে এরিয়াগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে এক্সিস্টেন্সটা মূলত শুরু হয়েছিল 1952 সালে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কর্পোরেশন এর মাধ্যমে, অর্থাৎ একটা অর্থাৎ রোম ট্রিটের মাধ্যমে 1957 সালে যে একটা সিঙ্গেল ইউরোপিয়ান মার্কেট গড়ে তোলা বা কমন মার্কেট, সেই কমন মার্কেটটাকে শক্ত করার জন্য, অর্থাৎ এই মার্কেট বেস তার যে সেই এক্সিস্টেন্সটাকে কিন্তু সে আরও যত পারে সে কিন্তু সেই এক্সিস্টেন্সকে আরও শক্ত করার চেষ্টা করে। তো তার রোলস কিন্তু সবসময় এই দিকেই ছিল যে সবসময় সে তার যে সিঙ্গেল মার্কেটটা রয়েছে, যে বর্তমানে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর 27টি রাষ্ট্র, এই যে এই এতগুলো রাষ্ট্রের ভিতরে যে একটা ইন্টারনাল একটা সিঙ্গেল মার্কেট, সে মার্কেটটা যেন শক্ত পর্যায়ে থাকে, যার ফলে এই যে একটা ইনস্টিটিউশনস অর্গানাইজেশন বা এই যে ইউনিয়ন, তার যে
এক্সিস্টেন্স সেটা যেন স্ট্রং হয় আরও, এইটা কিন্তু তার যে সুপার পাওয়ার হয়ে ওঠা তার সেই ক্ষেত্রে একটা অন্যতম স্পেসিফিক এরিয়া। তারপরে এই যে এক সিঙ্গেল মার্কেটটাকে সে ডেভেলপ করার চেষ্টা করতেছে, সেই ডেভেলপের ক্ষেত্রে কিন্তু অন্যতম ইনস্ট্রুমেন্ট হিসেবে কিন্তু তারা একক মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে। এবং আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের যে 19টি রাষ্ট্র বর্তমানে এই একক মুদ্রাকে গ্রহণ করেছে এবং এই মুদ্রার মানও কিন্তু ডলারকে ছাড়িয়ে গিয়েছে। তো যেহেতু ডলারকে ছাড়িয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এর যে গ্লোবাল এরিনায় না বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব অর্থনীতিতে এর যে একটা প্রভাব সেটা কিন্তু সব বর্তমানে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে ইউএসএ এই জিনিসটাকে কিন্তু খুব গুরুত্বের সাথেই দেখছে। আরও যদি বলি যে ট্রেড রিলেটেড যে কোনো নেগোসিয়েশন বা নতুন কোনো এন্টারপ্রেনার তৈরি করা বা নতুন কোনো অর্গানাইজেশন, বিশেষ করে মাল্টিন্যাশনাল কর্পোরেশন তৈরি করা বা এই যাবতীয় ট্রেড রিলেটেড যে নেগোসিয়েশন বা যে অর্গানাইজেশনগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমামই এই ইউরোপ থেকে উঠে আসে বা উঠে আসার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট বা ইকোনমিক সাপোর্টের দরকার তার কিন্তু ম্যাক্সিমামই এই ইউরোপ থেকে পেয়ে থাকে। তো আমরা এই যে এই তিনটা বেসিস থেকে দেখতে পাই যে গ্লোবাল অ্যাক্টর হিসেবে ইউরোপের যে পরবর্তী উত্থান বা ইমার্জিং, সেখানে কিন্তু সে কিছু স্পেসিফিক জায়গাকে ইঙ্গিত করে এবং সেখানে কিন্তু মূলত ট্রেড বা তার যে সিঙ্গেল মার্কেটটা রয়েছে অর্থাৎ মার্কেট বেস তার যে ইমার্জিং বা রাইস, সেইটাকে কিন্তু সে অনেক গুরুত্ব দিচ্ছে। এবং এই যে ইকোনমিক বেসড তাদের যে স্পেসিফিক চিন্তাভাবনা, এইখান থেকেও কিন্তু তারা আরও কিছু নির্দিষ্ট এরিয়াকে তারা চিহ্নিত করেছে যেগুলোর সাথে তার যে এক্সিস্টেন্স বা তার যে গঠন হওয়ার যে লক্ষ্যগুলো ছিল আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে প্রমোট পিস, সিকিউরিটি, জাস্টিস, ওয়েলবিং, এই যাবতীয় যে নর্মসগুলোর ভিত্তিতে যে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। তো সেই নর্মসগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ করে যে সফট পাওয়ার বলতে যে কনসেপ্টের কথা আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে এগুলো সব লিঙ্ক পেয়ে যাবেন। তো এই যে কনসেপ্ট সফট পাওয়ার, সেই সফট পাওয়ার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ওয়ার্ল্ড ওয়াইড তার যে একটা ডোমিনেন্সের জায়গা বা ইনফ্লুয়েন্সের জায়গা সেটা যেন বজায় রাখতে পারে, এইটাও কিন্তু এর জন্য তারা কিছু স্পেসিফিক জায়গাগুলোকে আইডেন্টিফাই করেছে। তার মধ্যে একটা হচ্ছে ডেভেলপমেন্ট পলিসিস, যেটাকে যার মাধ্যমে কিন্তু বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সবসময় ইউরোপকে অ্যাজ অ্যান আইডল হিসেবে দেখে। তারা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রসেসে যাওয়ার আগে ইউরোপ থেকেই বিভিন্ন ধরনের কনসালটেশন নেয়, ইউরোপ থেকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকে। তো এই সম্পর্কে যদি আরও একটু বিস্তারিতভাবে বলা হয় যে যখন ডিকলোনাইজেশন প্রসেসটা শুরু হলো এবং সেলফ ডিটারমিনেশন এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে যখন কলোনিভুক্ত রাষ্ট্রগুলো স্বাধীন হওয়া শুরু করলো, তো সেই রাষ্ট্রগুলো যখন সদ্য স্বাধীন হয় তাদের যে ইকোনমিক একটা বাজে অবস্থা ছিল, সেইখান থেকে সেটাকে কাউন্টার দেওয়ার পর তাদের যে একটি স্টেবল পজিশন অর্থনৈতিকভাবে যেতে হবে এবং তাদের যে লক্ষ্য ডেভেলপড রাষ্ট্র হওয়া, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন কোন পলিসিগুলো কাজে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ধরনের পলিসিগুলো কিন্তু থার্ড ওয়ার্ল্ড যে নতুন রাষ্ট্রগুলো হয়েছে তাদেরকে দিয়েছে। বিশেষ করে আমরা এখানে কয়েকটা থিওরি বা কয়েকটা পলিসির কথা বলতে পারি, যেমন মডার্নাইজেশন থিওরি, ডিপেন্ডেন্সি থিওরি এবং পার্টিসিপেশন থিওরি। এগুলো আমরা পরবর্তীতে আমাদের যে আয়ারের বেসিক কনসেপ্ট রয়েছে সেইখানে আমরা ক্ষুদ্রভাবে আলোচনা করব। তো পরে আপনারা সেখান থেকে জেনে নেন। তো এই যে প্রসেসগুলো এগুলো হচ্ছে মূলত ডেভেলপমেন্টের সাথে জড়িত এবং সদ্য স্বাধীনপ্রাপ্ত যে রাষ্ট্রগুলো তাদের যে ডেভেলপমেন্টের যে জায়গা সেইখান থেকে কিন্তু সবসময় ইউরোপের উপরে তাদের নির্ভরশীলতা থাকে, যে ইউরোপ থেকে কোনো ধরনের কনসালটেশন আসলেই সেই নীতি অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী বা সেই পলিসি অনুযায়ী তাদের যে ডেভেলপমেন্টের যে ভেহিকেল সেটা তারা রান করবে।
আর একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে ইউরোপ বর্তমানে যে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার যে অবস্থা, যে ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশগত যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে কিন্তু খুবই নির্দিষ্ট করে বা আইডেন্টিফাই করতেছে ইউরোপ, এবং এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি তাদের ডিপ্লোমেসি বা তাদের যে স্টেট প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তাদের যে বাইলেটারাল নেগোসিয়েশন বা মাল্টিলেটারাল নেগোসিয়েশন বা বিভিন্ন অর্গানাইজেশনে যখন ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ অ্যান অ্যাক্টর সেখানে যায়, সেখানে কিন্তু তারা ইউরোপ যে এই ইনভায়রনমেন্ট যে ইস্যুটা, সেটাকে কিন্তু সবসময় প্রাধান্য দিচ্ছে তারা। এবাদেও ইউরোপীয় ইউনিয়ন যে জাতিসংঘের যে বাজেট, সে বাজেটের একটা বড় অংশ তারা প্রদান করে, এবং এই বাজেটটা মূলত তারা যে ইকোসকের যে জায়গাটা আছে, যেখান থেকে ডেভেলপমেন্ট বা পিসফুল ওয়ার্ল্ড করার জন্য যে সিকিউরিটি দরকার, সেই পারপাসের জন্য এই বড় বাজেটটা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এগুলো তো গেল একটা ওভারঅল ধারণা, এবং কিছু কমপ্লিকেশনও রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে, বিশেষ করে যে তার যে ইন্টারনাল ডেভেলপমেন্ট বা ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল যে পলিসি, সেই ক্ষেত্রে কিন্তু যে একজন বিগিনার বা একজন আউটসাইডার, সেখানে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে তার একটা কনফিউশন তৈরি বা কমপ্লিকেশন তৈরি হইতে পারে, কারণ ইন্টারনালি সে এই ধরনের হিউম্যান ডিগনিটির কথা বলতেছি বা পলিসি, এনভায়রনমেন্টাল পলিসির কথা বলতেছে বা ডেভেলপমেন্টের বিষয়গুলোকে দেখতেছে, কিন্তু আউটসাইডে এক্সটার্নাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু সে বিভিন্ন ধরনের হার্ড পলিসিতেও যাচ্ছে বা মিলিটারি এঙ্গেজমেন্টেও যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে নর্মসের কথাগুলো, যে নর্মসের উপর ভিত্তি করে বা যে অবজেক্টিভের উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল, সেই অবজেক্টিভসের যে ফুলফিলমেন্ট বা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা কতটুকু হচ্ছে কি হচ্ছে না, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়, বিশেষ করে যারা আউটসাইডার তারা থাকে তাদের ভিতরে। তো এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা ওভারঅল ধারণা আপনাদের দিলাম। এবার হচ্ছে অ্যাক্টর হিসেবে তার যে বিভিন্ন ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে তার যে জিও স্ট্র্যাটেজিক বা পলিটিক্যাল যে লোকেশন বা জিও স্ট্র্যাটেজিক যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু খুবই চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে জিও স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আমরা ইউরোপীয় ইউনিয়নকেই বলতেছি, কারণ আমরা আগের ভিডিওতে যখন আলোচনা করেছিলাম, তখন খুব স্পেসিফিক্যালি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি ইউরোপ অ্যাজ এ কনসেপ্টকে আমরা চিন্তা করি, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কথাটা আমাদের মাথায় আসে। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন বাদেও অনেকগুলো রাষ্ট্র রয়েছে ইউরোপে, বিশেষ করে রাশিয়া এবং বলকান অঞ্চলের কিছু রাষ্ট্র। তো এই রাষ্ট্রগুলোর, রাশিয়া বাদে এই রাষ্ট্রগুলোর যে একটা এক্সিস্টেন্স বা ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি বা ইকোনমিক ক্যাপাসিটি, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। তার জন্য কিন্তু ইউরোপকে যখন আমরা অ্যাজ এ হোল চিন্তা করি, তখন কিন্তু আমরা ইউরোপীয় ইউনিয়নকে দ্বারাই এক্সাম্পল প্রদান করি। তো বলা হচ্ছে যে এই ইউরোপীয় ইউনিয়নের যে জিও স্ট্র্যাটেজিক যে এনভায়রনমেন্ট বা যে পজিশন, তাতে কিন্তু খুবই পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে যদি দেখি যে কোল্ড ওয়ারকালীন সময়ে যখন দুইটা ব্লক, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পার্শ্ববর্তী যে রাশিয়া এবং তা আটলান্টিকের ওপারের যে আমেরিকাতে, দুইটা ব্লকের ভিতরে যে পাওয়ার স্ট্রাগলটা হয়েছিল, বিশেষ করে পলিটিক্যাল অবজেক্টিভস বা ইডিওলজিক্যাল যে এক্সপ্যানশনের ভিত্তি করে, তো এই যে আপনার স্ট্রাগলটা হয়েছিল, সেই স্ট্রাগলের ক্ষেত্রে কিন্তু একটা বাফার জোন হিসেবে কাজ করেছিল কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন। হ্যাঁ, তো সেই অর্থাৎ এখানে বাফার জোন হিসেবে, বাফার জোন বলবো না, এখানে বিশেষ করে আমেরিকার টুলস হিসেবে কিন্তু এই ওয়েস্টার্ন ইউরোপকে, বর্তমানে যে ইউরোপীয় ইউনিয়নকেই ব্যবহার করা হয়েছিল। তো এই দুইটা পাওয়ারের মাঝখানে পড়ে, এবং যেহেতু দুইটা মহাযুদ্ধের একটা বাজে অভিজ্ঞতা ইউরোপের ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অন্য কোনো মিলিটারি যে ডেভেলপমেন্ট, এই দুইটা ব্লক থেকে নিজেদের প্রোটেকশনের জন্য তাদের যে ইন্টারনাল বা নিজস্ব কোনো মিলিটারি বিল্ড আপ দরকার পড়বে, সেই অ্যাম্বিশনটা তাদের ছিল না বা সেই অবজেক্টিভসটা তাদের ছিল না। তারা মূলত নিজেদের যে যে ডিস্ট্রাকশন হয়েছিল, সেখান থেকে যে নিজেদের গড়ে ওঠানো সম্ভব বা
নিজেদের সোশ্যাল বিল্ডিং এই সকল জিনিসগুলোকে নিয়েই তারা সবসময় ছিল, এবং নিজেদের যে মার্কেটটা সেটার জন্য এস্টাবলিশড হয় সেই জিনিসটাকে নিয়েই তারা কিন্তু ছিল। তারা মিলিটারি অ্যাম্বিশন থেকে টোটালি সরে এসেছিল, কারণ তাদের দুইটা বাজে অভিজ্ঞতা রয়েছে। তো এই যে কোল্ড ওয়ারকালীন সময়ে দুইটা ব্লকের মধ্যবর্তী যে তাদের যে পাওয়ার স্ট্রাগল, এই পাওয়ার স্ট্রাগলটা কিন্তু ইউরোপের নিজের যে মিলিটারি ক্যাপাসিটি বৃদ্ধি, সেই মিলিটারি ক্যাপাসিটি বৃদ্ধি বা মিলিটারি ক্যাপাসিটি দেখানোর এই প্রসেসটা কিন্তু অনেকটা মানে বাধা প্রদান করেছে, এবং বলা যায় যে একদম অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কারণ এই ক্ষেত্রে যে বললাম যে টুলস হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ন্যাটোকে অ্যাজ এ মিলিটারি সেফগার্ড হিসেবে, ইউরোপীয় ইউনিয়নের মিলিটারি সেফগার্ড হিসেবে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে। এবং ইউরোপীয় ইউনিয়নের যে ওয়েস্টার্ন ইউরোপের যে রাষ্ট্রগুলো তখন ছিল, তারা কিন্তু দেখেছে যে না, তাদের নিজের যে ইন্টারনাল মার্কেট, যেটা তারা যার ভিত্তিতে তারা যে সংঘবদ্ধ হয়েছে সেটাকে প্রোটেক্ট করতে হবে, সেটাকে আরও শক্ত করতে হবে, এবং এটাকে সেফগার্ড দেওয়ার জন্য একটা মিলিটারি ফোর্স দরকার। এবং সেখানে কিন্তু তারা অপশন হিসেবে ন্যাটোকে পেয়েছে, এবং ন্যাটো কিন্তু কার্যকরী ভূমিকা তারা তখন পালন করেছে। এই যে ন্যাটোর যে কার্যকরী ভূমিকা তখন পালন করা, তো একটা শক্ত অপশন যখন পেয়েছে, কার্যকরী অপশন, ইফেক্টিভ অপশন, তখন কিন্তু তাদের নিজস্ব যে মিলিটারি ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেখান থেকে তারা সরে এসে টোটালি কনসেন্ট্রেশনটা তারা কিন্তু ইকোনমিক বিল্ডিংয়ের ক্ষেত্রে দিয়েছে, সোশ্যাল বিল্ডিংয়ের ক্ষেত্রে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা পিছিয়ে এসেছে মিলিটারি বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো এই একটা বিষয় যে কীভাবে তাদের যে জিও স্ট্র্যাটেজিক বা মানে যে পজিশনিংটা বা তাদের যে থিঙ্কিংটা সেটা কীভাবে চেঞ্জ হলো, তার একটা উদাহরণ এটা। এই যে ইউরোপিয়ান ইন্টিগ্রেশন, এর ক্ষেত্রে মূলত সাহায্য করেছে ইউএসএ, অর্থাৎ ইউএসএর আন্ডারেই এই ইন্টিগ্রেশন প্রসেসটা হয়েছে। এই ইন্টিগ্রেশন প্রসেসটা ইউরোপের আন্ডার হওয়ার পেছনে ইউরোপের কিছু নিজস্ব ইন্টারেস্ট ছিল। প্রথমত ইউরোপ তার যে হেজেমনিক পাওয়ার বা তার যে অ্যাজ এ সুপার পাওয়ার হিসেবে নিজের যে গ্লোবাল বিশ্বে সব প্রতিষ্ঠিত করা, এইটা একটা বড় ইন্টারেস্টের জায়গা ছিল। এবং যে গ্লোবাল যে ইকোনমিক পলিসি, সেখানে ইউএসের যে একক হস্তক্ষেপ, সেটা একটা বড় কারণ ছিল। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে কারণ ছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কে ডিটেক্ট করা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে প্রোটেক্ট করা বা আটকে রাখা। এর জন্য কিন্তু তার একটা খুবই টুলস দরকার ছিল, গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে কিন্তু সে ইউরোপীয় ইউনিয়নের বা ওয়েস্টার্ন ইউরোপের যে রাষ্ট্রগুলোকে কিন্তু সে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। এবং সে দেখেছেন যে ইউরোপ নিজে কিন্তু সবসময় চিন্তা করেছে তাকে মিলিটারিলি এবং ইকোনমিক্যালি যে দুইটাই সুপার পাওয়ার হিসেবে তাকে সবসময় স্ট্রং পজিশনে থাকতে হবে। এবং সে যদি গ্রাজুয়ালি ইউরোপকেও মিলিটারিলি আবার স্ট্রং করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার যে মিলিটারি সুপার পাওয়ারের যে পজিশনিংটা, সেটা কিন্তু অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে এই বাইপোলার যে ওয়ার্ল্ড, কোল্ড ওয়ারকালীন সময়, সেখানে কিন্তু ইউরোপকে টোটালি ডিসআর্ম করেছে এবং ইউরোপকে সেফগার্ড হিসেবে ন্যাটো নামে একটা সংগঠন করেছে। এবং সেই ন্যাটো সংগঠনকে শুধুমাত্র ইউরোপের যে মিলিটারি প্রোটেকশন বা এক্সটার্নাল প্রোটেকশন, যে কোনো থ্রেট থেকে সেইটার জন্য কাজে লাগিয়েছে। এবং এই কাজে লাগানোটা অন্য ক্ষেত্রে ইউরোপের যে ইন্টিগ্রেশন প্রসেস, সেটাকে খুবই সাহায্য করেছে। এবং এইটাই ছিল ইউএসের একটা অন্যতম অবজেক্টিভস বা ইন্টারেস্টের জায়গা। পরবর্তীতে বিশেষ করে যে আমরা যদি 1980 থেকে 1990 সময় গ্লোবালাইজেশন একটা কনসেপ্ট তৈরি হলো, যে যার মূল কথা বা ধারণা ছিল মার্কেট কেন্দ্রিক যে একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন খুবই সুবিধা পেয়েছে, কারণ তাদের যে এক্সিস্টেন্স বা তাদের যে ফরমেশন, এটার মূল উদ্দেশ্য বা গোলসই ছিল যে একটা সিঙ্গেল একটা স্ট্রং মার্কেট তৈরি করা, একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি করা, যেখানে মূলত সকলের ইন্টারেস্ট মানে প্রবেশ অধিকার থাকবে এবং সকলেই কিন্তু সমানভাবে
নিজ খরচে মানে নিজ যে প্রয়োজন বা ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে কিন্তু চালাতে পারবে। তো তার পরবর্তীতে যে বিশ্ব ব্যবস্থায় যে গ্লোবালাইজেশন ধারণাটা চলে আসলো, সেখানে যেন ইউরোপের যে শক্ত অবস্থানটা সেটা আরও সুদৃঢ় করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপ তার ইন্টারনাল এবং এক্সটার্নাল বেশ কিছু ফরমেশন বা পলিসি নিয়ে এসেছিল। এবং ঠিক একই সময় যখন সোভিয়েত ইউনিয়নের একদম ভঙ্গুর অবস্থা, তখন কিন্তু এই মানে গ্লোবালাইজেশনের প্রসেসটার সাথে অ্যাড হওয়ার জন্য কিন্তু বা এই 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 বিষয়ের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু তৎকালীন সোভিয়েতের যে প্রধান, বিশেষ করে গর্বাচেভ, সে কিন্তু পেরেস্তারিকা এবং গ্লাস্তনোস্ত নামে দুইটা পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলেন সোভিয়েত ইউনিয়ন ব্যাপী। এবং সেইখানে কিছু পয়েন্ট ছিল যেগুলো মূলত কমিউনিস্ট ধারার যে পয়েন্ট, সেটাকে কিন্তু কাউন্টার করেছে, বা সেই যে স্ট্রং পজিশন বা বন্ডিংটা কমিউনিস্ট ধারায় ছিল সেটাকে লুজ করে দিয়েছে। ফলে কিন্তু সোভিয়েতের ভিতরে যে ইডিওলজির ভিত্তিতে যে একত্রিতভুক্ত থাকা, সেটা কিন্তু আর তখন বেশিক্ষণ থাকেনি। এবং 1990-এর শেষে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, কারণ তখন প্রত্যেকটা রাষ্ট্রকে টিকে থাকতে হলে কিন্তু এই গ্লোবালাইজেশন যে কনসেপ্ট, সেখানে কিন্তু নিজের জায়গা করে নেওয়ার দরকার ছিল। আমরা দেখি যে চায়না করে নিয়েছিল, তখন ইন্ডিয়া চেষ্টা করতেছিল তার এই গ্লোবালাইজেশনের প্রসেসের সাথে নিজেকে যুক্ত করা। তো ঠিক এই যে প্রসেসটার সাথে নিজেকে যুক্ত না করতে পারে কিন্তু কমিউনিজমের ধারক বাহক সোভিয়েত ইউনিয়ন, তাদের কিন্তু পতন ঘটে। এবং এই পতন ঘটার ফলে যে পশ্চিম জার্মানির যে অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন, সেটা কিন্তু পূর্ব যে জার্মানি অর্থাৎ ইস্ট জার্মানি, তাকে সবসময় অ্যাট্রাকশনের ভিতরে রেখেছিল। তো ফলে কিন্তু দুই জার্মানি কিন্তু আবার ইউনাইটেড হয়েছিল তখন। এবং এই ইউনাইটেডের ফলে কিন্তু যে ইউরোপীয় ইউনিয়ন, তার একটা নতুন যাত্রা শুরু হয়। অর্থাৎ তার ইকোনমিক যে ইন্টারেস্টটা, সেটাকে কায়েম করার জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন নীতি ইনিশিয়েটিভ নেওয়া হয়, যেগুলো যে আসন্ন যে গ্লোবালাইজেশন, যে একটা মার্কেট বেসড ওয়ার্ল্ড সিস্টেম, সেখানে যদি ইউরোপীয় ইউনিয়ন তার সর্বোচ্চ সুযোগটা পেতে পারে এবং সর্বোচ্চ যে বেনিফিটটা, সেটা সে খুবই সহজে আদায় করতে পারে। এটা ছিল ইউরোপীয় ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবং তার ফলে কিন্তু মাস্ট্রিক্ট ট্রিটি বা আমস্টারডাম ট্রিটির মতন বিভিন্ন ট্রিটি হয়েছিল পরবর্তীতে, যাতে এই যে ধারণাটার সাথে বা এই ধারণার যে গ্লোবালাইজেশনের যে বিভিন্ন ভ্যারিয়েশন বা বিভিন্ন ফিচার, সেগুলো কিন্তু যেন খুব সহজে ইউরোপীয় ইউনিয়ন করায়ত্ত করতে পারে। তো গ্লোবালাইজেশনের এই চ্যালেঞ্জটা যখন ইউরোপ মোকাবেলার চেষ্টা করলো এবং চেষ্টা করতেছিল এবং মোকাবেলার জন্য বিভিন্ন পলিসি নিচ্ছিল, তখন কিন্তু অন্য একটা চ্যালেঞ্জ যেটার সাথে মূলত তার সিকিউরিটি রিলেটেড একটা জায়গা জড়িত, সেটা হচ্ছে যে বলকান অঞ্চলটা, বিশেষ করে যে অঞ্চলগুলো এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের করায়ত্ত মানে সে অন্তর্ভুক্ত হয়নি, সেই বলকান অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রগুলোর ভিতরে যে ইন্টারনাল কনফ্লিক্ট বা ইন্টারেস্টের যে কনফ্লিক্টগুলো রয়েছে, বিশেষ করে যদি দেখি যে তখনকার সময়, বিশেষ করে 90-এর দিকে বসনিয়ায় যে জেনোসাইডটা হয়েছিল, সেই জেনোসাইডটা কিন্তু ইউরোপ অ্যাজ এ কন্টিনেন্ট তাকে কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ করেছিল, যে কন্টিনেন্টের যে পাওয়ারটা কীভাবে নিজস্ব যে সিকিউরিটি বা নিজস্ব রিজনের যে সিকিউরিটি, সেটা মেনটেন করতে পারতেছে না ইউরোপীয় ইউনিয়ন। তো সেই ক্ষেত্রে কিন্তু তার যে অ্যাজ এ গ্লোবাল পাওয়ার, সেইটাকে কিন্তু অনেকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। তো এই বিষয়গুলোকে কিন্তু তখন খুব গুরুত্বের সাথে ইউরোপীয় ইউনিয়ন নেয়, এবং এই জিনিসগুলোকে গুরুত্ব নিয়ে বিভিন্ন ধরনের পলিসি ব্যবস্থা তারা করতে থাকে। এবং একটা পলিসি যেরকম এর সাথে যুক্ত, সেটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্র্যাটেজিক সিকিউরিটি, যেটা আমরা একটু পরে পড়ব। এছাড়াও সে বসনিয়ান যে কনফ্লিক্ট বা জেনোসাইড হলো, তার পরবর্তীতে যে বিংশ শতাব্দীর শুরুর দিকে যে 9/11-এর মতন বড় বড়
বড় একটা টেররিস্ট অ্যাটাক হলো বিশেষ করে আমেরিকায়, যেটা তার সবচেয়ে অন্যতম বড় স্টেক হোল্ডার তাদের। তারপর বিশেষ করে ধারাবাহিকতায় লন্ডনে, তারপরে স্পেনের মাদ্রিদে যে সন্ত্রাসী হামলাগুলো হলো সেগুলো কিন্তু তাদের যে ওভারঅল সিকিউরিটি, সে ওভারঅল সিকিউরিটি সম্পর্কে নতুনভাবে ভাবতে তাদের শিখিয়েছে। তাদের কি মিলিটারিলি কোনো কিছু করতে হবে, নাকি সেই ন্যাটোকে অ্যাজ এ শিল্ড তারা ব্যবহার করতে পারবে, অথবা তার কি ন্যাটোকে নতুনভাবে মডিফাইড করবে তাদের যে ইন্টারনাল যে সিকিউরিটি যে জায়গাগুলো আছে সেগুলোকে দেখার জন্য। এগুলো কিন্তু তাদের একটা চ্যালেঞ্জের বা প্রশ্নের জায়গা তৈরি হয়। এছাড়া যারা যারা সাধারণ নাগরিক ছিলেন, তাদের কিন্তু কিছু কনসার্নের জায়গা ছিল। বিশেষ করে তারা তারা নাগরিক হিসেবে এই ইউরোপের এত বড় এই রিজনটায় ট্রান্স ন্যাশনাল যে হেলথ ইস্যুগুলা, বিশেষ করে এশিয়ান ফ্লু বা বর্তমানে আমরা কোভিড-19-এর কথা বলতে পারি, এই ধরনের যে ট্রান্সন্যাশনাল ইফেক্ট অর্থাৎ হেলথের ক্ষেত্রে এগুলো সম্পর্কে তারা খুবই উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার, সুনামির কথা বলতে পারি, বা ওভার কোল্ড, এই ধরনের যে পরিবেশগত যে বিপর্যয়গুলো সেগুলো কিন্তু নাগরিকদের খুবই চিন্তিত করেছিল। এবং বর্তমান সময়ে আমরা বর্তমান প্রেক্ষিতে ইউরোপের নাগরিকদের ভিতরে যে সবচেয়ে বেশি কনসার্নের জায়গাটা যাকে নিয়ে দেখতে পাই তা হচ্ছে অবৈধ যারা অভিবাসী যারা আছে, ইলিগেল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে। এবং বিশেষ করে দেখতে পারি সিরিয়া থেকে বা লিবিয়া থেকে যে পরিমাণ ইলিগাল মাইগ্রেন্টস যারা ইউরোপে মুভ করতেছে পার্মানেন্টলি বা নন পার্মানেন্ট ওয়েতে, তারা কিন্তু ওই দেশের যারা ইউরোপিয়ান যারা সিটিজেন্স আছে তাদের কর্তৃক ওয়েলকাম হচ্ছে না। শুধুমাত্র জার্মান সরকার যেভাবে তাদেরকে দেখছে, অন্য অনেকগুলো ইউরোপিয়ান স্টেট কিন্তু তাদেরকে সেভাবে দেখছে না। তো এইখানে কিন্তু একটা কনসার্নের জায়গা থাকে। মূলত এটা সরকারের লেভেল থেকে আমি একদম যে পার্সোনাল লেভেল অর্থাৎ যারা মূল একক এই ইউরোপীয় ইউনিয়নে অর্থাৎ সিটিজেন্স, তাদের উদ্বিগ্নের জায়গাগুলো কিন্তু এগুলোকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তার নিজের এক্সিস্টেন্সকে ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর, এই চ্যালেঞ্জের বা এই কনসার্নের অ্যান্সার কিন্তু তাদের দিতে হবে। এবং সেই দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন পলিসি হাতে নিচ্ছে, যেগুলোকে আমরা ফার্দার আলোচনা করব। তো ইউরোপীয় ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বা শক্তিশালী রাষ্ট্র হচ্ছে গ্রেট ব্রিটেন। তো গ্রেট ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার একসময় বলেছিল যে যেহেতু আমাদের আজকে আলোচনার যে টপিকস অনুযায়ী যে ইউরোপের কি ইমার্জিং যে পাওয়ার হিসেবে তার যে উত্থান, সেটার সম্ভাবনাটা কতটুকু। তো এইখানে টনি ব্লেয়ার বলেছিল যে হ্যাঁ, ইউরোপও কিন্তু ধীরে ধীরে একটা শক্তিশালী বা সুপার পাওয়ার হিসেবে রাইজ করবে, কিন্তু এই সুপার পাওয়ারের নেচারটা একটু ভিন্ন হবে অন্য পাওয়ারদের থেকে। কারণ এখানে যে মিলিটারি অ্যাম্বিশনের যে দিকটা, সেটাকে কিন্তু অনেকখানি অগ্রাহ্য করা হয় এই ইউরোপীয় ইউনিয়ন। এবং এখানে মিলিটারি অ্যাম্বিশনের থেকে কিন্তু ইকোনমিকটাকে বেশি বা ট্রেড পলিসিটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে এই ইউনিয়নের একটা স্পেশাল ফিচার্স। সে যদি ইমার্জিং সুপার পাওয়ার হয়, সে কিন্তু ট্রেড পলিসি বা ট্রেড বা ইকোনমি এই দুইটার উপর বেস করে, বা তার যে ডেভেলপমেন্ট বা তার যে সফট পাওয়ার, এগুলোকে বেস করেই কিন্তু সে পরবর্তীতে তার যে সুপার পাওয়ার হিসেবে নিজের যে স্থান সেটা অর্জন করার চেষ্টা করবে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ইউরোপীয় ইউনিয়ন কীভাবে একটা সুপার পাওয়ার হিসেবে গেইন করতে পারে এবং তার পসিবিলিটি কোথায়, এবং তার ক্ষেত্রে যে পসিবিলিটির ক্ষেত্রে যে মূল যে কারণটা, মূল যে কয়েকটা চ্যালেঞ্জেসের তাকে ফেস করতে হচ্ছে, বা কয়েকটা স্টেপ তাকে পার হতে হবে। তার মধ্যে প্রথম যে স্টেপটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে তার যে কনসিস্টেন্টলি তার যে জিওগ্রাফিক্যাল শিফট,
সেইটাকে কিন্তু তাকে মেনেই নিতে হবে, এবং সেই জিওগ্রাফিক্যাল শিফটটা কীভাবে হয় সেটা আমরা আলোচনা করেছি। তো আমরা এখন সংক্ষিপ্ত আকারে যেটা বলতে পারি যে এই যে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে একটা সুপার পাওয়ার বা সুপার অ্যাক্টর হিসেবে তার যে আন্তর্জাতিক রাজনীতিতে তার যে ইনফ্লুয়েন্সের জায়গা তৈরি হওয়া, এই ইনফ্লুয়েন্সের জায়গাটাকে কিন্তু সে আমরা সর্বোপরি 3টা ভাগে বা 3টা ফ্রেমওয়ার্কে ভাগ করতে পারি, 3টা ভাবে দেখতে পারি। প্রথমত আমরা হার্ড পাওয়ারের বেসিসে দেখতে পারি যে হার্ড পাওয়ারের বেসিসে কীভাবে যে টনি ব্লেয়ারও কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়ে দিছে। অর্থাৎ হার্ড পাওয়ার কি, এইটা যদি দেখতে চান বা এটা সম্পর্কে যদি জানতে চান, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই হার্ড পাওয়ার মূলত এখানে মিলিটারি পাওয়ারকেই বোঝানো হয়, বা ইকোনমিক্যাল যে ইমবার্গো দেওয়ার বা ইকোনমিক্যালি বা কোয়ার্সিভ মেথডে ইকোনমিক্সকে যখন ব্যবহার করা হয় সেইটাকেই বোঝানো হয়। তো টনি ব্লেয়ার এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে হার্ড পাওয়ারের প্রথম অংশটা অর্থাৎ মিলিটারি মাইট বা মিলিটারি অ্যাগ্রেশন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সুদূর ভবিষ্যতে দেখানোর চেষ্টা করবে না। তার যে পলিটিক্যাল অবজেক্টিভস রয়েছে সেটা গেইন করার ক্ষেত্রে সে ইকোনমিক ইমবার্গোটা দিতে পারে কোয়ার্সিভলি, এটা একটা নর্মস, এটা দিতেই পারে। বিশেষ করে ইরানের উপর ছিল অনেক দিন, এখন তেমন নেই, বা রাশিয়ার উপরে তাদের একটা ইকোনমিক এমবার্গো রয়েছে। তাদের যে অবজেক্টিভসগুলো সাথে যেহেতু মিলতেছে না এই সকল রাষ্ট্রগুলো, সেই ক্ষেত্রে সেই ধরনের ইকোনমিক এমবার্গো প্রদান করে হার্ড পাওয়ারে এই বেসিসটা তাদের প্রদান করতেছে। এবং আমরা দেখতেছি যে হার্ড পাওয়ারে এই বেসিসটা যখন তারা প্রদান করতেছে তখন কিন্তু তাদের যে সুপার পাওয়ার ক্লেমটা সেটা কিন্তু আমরা খুবই ভালোভাবে দেখতে পারি। কারণ আমরা জানি বর্তমান বিশ্বের সবচেয়ে স্ট্রং মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট, এবং তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা তাদের যে অর্থনৈতিক সাইজ বা তাদের যে অর্থনৈতিক যে বিস্তৃতি সেটা কিন্তু প্রায় আমেরিকার সমান। তো এত বিশাল একটা অর্থনীতি জায়গা থেকে যখন কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্র বা কোনো একটা গ্রুপকে যখন বিভিন্ন ইমবার্গো দেওয়া হয়, বিশেষ করে সেটা হচ্ছে অর্থনীতি, যার মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র টিকে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র এই ইমবার্গোর যে একটা প্রেশার সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। তো এই কাজটা কিন্তু যখন ইউরোপীয় ইউনিয়ন ব্যবহার করে তার পলিটিক্যাল অবজেক্টিভসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রটাকে আমরা কিন্তু হার্ড পাওয়ার হিসেবে দেখি, এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে এই হার্ড পাওয়ারটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ব্যবহার করে থাকে কিছু স্পেসিফিক জায়গায়, যেখানে তাদের যে নর্মসগুলো রয়েছে সেগুলোকে ভায়োলেট করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা মূলত এই ধরনের পাওয়ারটাকে ইউজ করে থাকে। এবং দ্বিতীয় যে পাওয়ারটা বা দ্বিতীয় যে টুলসটা তারা ব্যবহার করছে সেটা হচ্ছে পাওয়ারের দ্বিতীয় অপশন, সেটা হচ্ছে সফট পাওয়ার। যে সফট পাওয়ারের যে লিঙ্কসটা সেটাও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে মূলত যে আমরা বললাম ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক বা ভ্যালুস বা কাস্টমস বা কালচারাল অ্যাফিলিয়েশন বা পারসুয়েশন, এই যে ইংরেজি শব্দগুলো বললাম, যেহেতু এই টার্মসগুলোকে বাংলা পরিভাষা আকারে পাওয়া খুবই টাফ, তো সেই ক্ষেত্রে ইংরেজি শব্দগুলোকে ব্যবহার করলাম। তো এগুলোর মাধ্যমে যখন অন্য কোনো রাষ্ট্রকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করা হয়, তো সেই অ্যাট্রাকশন করার যে ক্যাপাসিটি সেটাকে মূলত সফট পাওয়ার বলা হয়। তো ইউরোপ কিন্তু এই জিনিসটা খুবই ভালোভাবে করছে, যেহেতু আমরা প্রথম দিকেই বলেছি যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে রাষ্ট্রগুলো তৃতীয় বিশ্বের, সে রাষ্ট্রগুলো তাদের যে ইকোনমিক পলিসি বা তাদের যে ডেভেলপমেন্ট পলিসি বা তাদের যে সোশিয়াল স্ট্রাকচার বা সোশিও কালচারাল যে স্ট্রাকচারটা তারা কীভাবে সাজাবে বা কীভাবে গড়ে উঠাবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরোপকে ফলো করছে বা ইউরোপের যে কনসালটেশন সেটাকে নিচ্ছে। তো এই কনসালটেশন বা এই ফলো করা এটা কিন্তু মূলত অ্যাট্রাকশন থেকেই তৈরি হচ্ছে। তো এইটা কিন্তু সফট পাওয়ারের একটা অংশ, এটাকে ইউরোপ খুব সুন্দরভাবে ব্যবহার করছে, এবং এটার মাধ্যমে ইউরোপীয় আন্তর্জাতিক রাজনীতিতে তাদের যে প্রভাব সেটা খুবই ভালোভাবে বিস্তার করছে, এবং তাদের যে এক্সিস্টেন্স, তাদের যে ক্রুশিয়াল রোল সেটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র, বিশেষ করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো খুব ভালোভাবে মেনে নিচ্ছে। আমরা যদি এনভায়রনমেন্ট প্রোগ্রামসের কথা বলি, আমরা যদি
প্যারিস পিস ট্রিটির কথা বলি বা যে সকল ট্রিটিগুলো পরিবেশ সংক্রান্ত, সেখানে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু যে সকল রাষ্ট্রগুলো পরিবেশগত সমস্যার সম্মুখীন বা ডিস্ট্রাকশন, বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো যাদের জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা হতে পারে, সে সকল রাষ্ট্রগুলো সবসময় তাদের গুরুত্বটা দিয়ে থাকে যে এবং যে ধরনের হেল্প তারা পেয়ে থাকে বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য, সেগুলো কিন্তু তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলোকে বিশেষ করে ইউরোপের প্রতি তাদের যে একটা পজিটিভ অ্যাটিটিউড সেটা তৈরি করতে বা অ্যাট্রাকশন তৈরি করতে সাহায্য করে। তো এভাবে কিন্তু ইউরোপ মূলত ইন্টারন্যাশনাল পলিটিক্সে তাদের জায়গাটা আরও শক্ত করছে। এবং তৃতীয় যে টুলসটা তারা ব্যবহার করছে, তৃতীয় যে অপশনটা, সেটা হচ্ছে মূলত পাওয়ারের যে নতুন একটা ডাইমেনশন যেটা ইউরোপীয় ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যোগ করেছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ পাওয়ার। এটা মূলত টোটালি তাদের রিজনের সাথে সংযুক্ত, অর্থাৎ তাদের রিজনের অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে যে সকল রাষ্ট্রগুলো যুক্ত হতে চায় বা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তৈরি করতে চায়, তাদের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সেট আপ রয়েছে এক্সিস্টিং, অর্থাৎ যে রাষ্ট্রগুলো চাচ্ছে এখানে মেম্বারশিপ বা ইউরোপের যে ইডিওলজি তার সাথে যুক্ত হতে বা ইউরোপের যে এরিয়া আছে সেখানে যুক্ত হতে, সেই সকল রাষ্ট্রগুলোর যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার বা পলিটিক্যাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। এবং সেটা কিভাবে সাজাবে, সেটা হচ্ছে টোটালি যে গোলস এবং ভ্যালুস ইউরোপীয় ইউনিয়নের রয়েছে সেই অনুযায়ী। এবং বিশেষ করে এখানে ডেমোক্রেসিকে এখানে প্রাধান্য দিতে হবে, হিউম্যান রাইটসের প্রাধান্য দিতে হবে বা হিউম্যান ডিগনিটির বিষয়টা আসে, জাস্টিসের কথাগুলো আসে, যেগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যেগুলো মূল ফ্যাক্টর বা মূল পয়েন্ট ইউরোপীয় ইউনিয়নে তাদের প্রতিষ্ঠা হওয়ার জন্য মূল গোলস, সেগুলো কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র পালন করবে যারা এখানে মেম্বারশিপ চায়। তো এই যে পালন করতে হবে, এই যে একটা বাধ্য করা টেন্ডেন্সি, এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ফোর্সও করতেছে না বা অ্যাট্রাকশনও করার এই জিনিসটাও করতেছে না। এটা হচ্ছে কোনো একটা পজিশনে, কোনো একটা সিস্টেমে যখন তাদের আসতে হবে, তাদের যে একটা ওভারঅল চেঞ্জ তাদের করতে হবে। এই ওভারঅল চেঞ্জ করা মূলত কিছু স্পেসিফিক গোলসের উপর ভিত্তি করে, যে গোলসগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা কাস্টম হিসেবে স্বীকৃত, সেই কাস্টমের উপর বেস করে তাদের যে ওভারঅল চেঞ্জ বা ওভারঅল মডিফিকেশন বা ট্রান্সফরমেশন, এটাকেই মূলত ট্রান্সফরমেটিভ পাওয়ার বলা হয়। এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই ট্রান্সফরমেশন পাওয়ারটা কিন্তু ব্যবহার করছে বলকান অঞ্চলে, যেখানে বর্তমানে ক্রাইসিস হচ্ছে সেই অঞ্চলে, বা রাশিয়ার ক্ষেত্রে ব্যবহারের চেষ্টা করতেছে, বা তুর্কির কথা বলতে পারে যে অনেক দিন যাবৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে নিজেদের সংযুক্ত বা স্পেশাল স্ট্যাটাস পাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাকেও কিন্তু এই ট্রান্সফরমেটিভ পাওয়ার, এই যে ট্রান্সফরমেশন, এই যে এই পিরিয়ড বা এই যে প্রসেস, সেইটা থেকে তাদের সেই অনুযায়ী কিন্তু তাকে যেতে বাধ্য করার টেন্ডেন্সি বা কথাটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলতেছে। তো এই যে পাওয়ার যে বিভিন্ন বেসগুলো আছে, হার্ড, সফট বা ট্রান্সফরমেটিভ পাওয়ার, এই পাওয়ারগুলো কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন খুবই সফলভাবে ব্যবহার করতেছে। এবং এই সফলভাবে ব্যবহার করার যে ক্যাপাসিটিটা, সেই ক্যাপাসিটিটা কিন্তু তার মূলত ইকোনমিক স্ট্রং পয়েন্টের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে। এবং সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি ইউরোপীয় ইউনিয়ন যে একটা ইমার্জিং সুপার পাওয়ার হতে যাচ্ছে। এবং তার প্রথম যে চ্যালেঞ্জের জায়গাটা, অর্থাৎ তার জিওপলিটিক্যাল বেসিস, সেখানে যে তার যে ইকোনমিক উপর বেস করে তার যে পাওয়ার প্র্যাকটিসের জায়গাগুলো, সেটা যে সে সফলভাবে করতে পারতেছে বা সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি কোনো কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই একই বিষয়ে কন্টিনিউশন করব, আরও কয়েকটা ভিডিও করব, যেখানে আমরা দেখাবো যে এই জিওপলিটিক্যাল গেইন বা যে ইউরোপের অ্যাজ এ সুপার পাওয়ার হিসেবে গেইন করতে হলে তাকে আর কোন কোন দিকে নজর দিতে হবে এবং আর কোন কোন বিষয়টাকে আর বেশি গুরুত্ব দিতে হবে। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।